এরপর আমাদের ভিডিও উপস্থিতি বেশ কম দেখতেছি, আপনাদের ঈদের ছুটি হয়তো অনেক এখন বাইরে ফিরে নেয় হতো না, উপস্থিতি বেশ কম পুরনো বছর আগে। যাই হোক, এখন আসলে আমরা কোন অবস্থায় আছি সেটা একটু দেখে নিই। আমরা সর্বশেষ ক্লাস করেছি জুলাই মাসের 4 তারিখে, এরপর জুলাই মাসের 6 তারিখে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আসলে রিশিডিউল করা হয়েছে। আমরা সর্বশেষ ক্লাস করছি কবে? জুলাই 4 তারিখে। আমাদের টপিক ছিল যে আমাদের বিএসপি পর্যন্ত পড়ানো হয়েছে, আর হচ্ছে যে এম এর ম্যাথ বাকি আছে, তাই না? এম এর ম্যাথ কিছু করতে আর কিছু বাকি আছে, বাকি থাকা অংশগুলো এখন কমপ্লিট করে ফেলবো, মানে এম এর যে ম্যাথ বাকি আছে সেটা এখন কমপ্লিট করবো আর নতুন টপিক শুরু করবো একই সাথে। দেখেন এরপরে কি আছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের 6 জুলাই, এই ক্লাসে তো হয়নি, আজকে হচ্ছে 18 জুলাই, এটা হচ্ছে রিশিডিউল হচ্ছে মানে 6 জুলাই যে বুধবার যে ক্লাস ছিল ঈদের আগে যে সর্বশেষ ক্লাস সেটা হচ্ছে আজকে এক্সট্রা নেওয়া হচ্ছে, মানে মেকআপ নেওয়া হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে কিন্তু একসাথে আরো একটা ক্লাস আছে, রেগুলার ক্লাস একটা সময়। আচ্ছা, তো আমাদের হাতে টোটাল হচ্ছে এখনো 4টা ক্লাস আছে, মানে এখন একটা মেকআপ ক্লাস, দেখাশোনা হচ্ছে আরেকটা ক্লাস, 20 জুলাই আরেকটা ক্লাস, মানে 3টা ক্লাসে আমাদের টপিকগুলো শেষ করবো। 3টা ক্লাসে টপিক শেষ করবো এবং লাস্ট ক্লাসটা হচ্ছে ক্লাস টেস্ট এবং রিভিশনাইজেশন। আচ্ছা, তো আমাদের লাস্টে যে 3টা ক্লাস প্ল্যানিং কি? প্ল্যানিং হচ্ছে যে ফ্রিকোয়েন্সি প্রদর্শন, ফেজ প্রদর্শন পড়ানো এবং আপনাদের যে আরেকটা যে ম্যাথ বাকি আছে এম এর, সেই ম্যাথগুলো এখন পড়াবো। মানে এখন এম এর ম্যাথটা করে আমরা এখন পিএম এ চলে যাবো এবং আগামী 2টা ক্লাস আমরা এই এখন পিএম সিরিজের ম্যাথ করব। তাহলে এটা 7 নম্বর ক্লাস, হচ্ছে 9 নাম্বার ক্লাস, 9 10 এটা আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস। এখন হচ্ছে 9 নাম্বারটা চলছে, যেটা 6 জুলাই বার হচ্ছে আমাদের মেগা হচ্ছে 9 নাম্বার ক্লাস। ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমরা এই ম্যাথটা দেখেছি যে ট্রান্সমিটার থেকে 20 কিলোওয়াট ট্রান্সমিট করা হয়, সেখানে কেরিয়ার পাওয়ার এবং সাইকেল পাওয়ার নির্ণয় করতে বলতে, এটা আমরা এই ম্যাথটা দেখছি। ম্যাথগুলো আসলে এই ম্যাথগুলো আসলে সোজা, কারণ যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন জাস্ট। হ্যাঁ, তো ইজি আছে ম্যাথগুলো, আপনাদের শুধু প্রসিডিউরটা ফলো করে অঙ্কগুলো করা লাগবে বুঝে বুঝে। এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা এফিশিয়েন্সি রিলেটেড ম্যাথ আছে, আর এরপরে হচ্ছে এখান থেকে আমরা বেশ কিছু টার্ম নির্ণয় করতে চাইছিলাম। আমরা মনে হয় লাস্টের 2টা টার্ম ক্যালকুলেট করা বাকি আছে, তাই না? সর্বশেষ ক্লাসে এই অঙ্কটা 2টা টার্ম লাস্টে বের করা বাকি ছিল, মনে আছে কি? মানে আমরা সর্বশেষ ক্লাসে সর্বশেষ কোন অবস্থায় ছিলাম, এই অঙ্কটা দেখতেছিলাম। এই অঙ্কটাতে আমাদের 6টা জিনিস বের করতে বলছে এবং 6টার মধ্যে 4টা আমরা ক্লাসে বের করা দেখেছি, আর বাকি ছিল 2টা অংশ। একটা হচ্ছে পাওয়ার আর এফিশিয়েন্সি, দুটো জিনিস দেখা বাকি ছিল। দেখেন যে এখানে আবারও রিক্যাপ করি বিষয়টা। এখানে একটা মেসেজ সিগন্যাল দেয়া আছে যার রিলেশন হচ্ছে এটা যে 10 sin 2/5t, আর কেরিয়ার সিগন্যাল দেয়া আছে 50 sin 2/10⁵t। Calculate modulus matrix, siphon frequencies, amplitude of each siphon,
bandwidth, total power required delivered to the load of 600 ohm and transmission efficiency এর মধ্যে আমরা এই নাম্বার 1 অর্থাৎ মডুলেশন ইনডেক্স ক্যালকুলেশন করেছি, তারপর নাম্বার 2 ফাইবার ফ্রিকোয়েন্সি নির্ণয় করেছি, অ্যামপ্লিটিউড of the sideband of each sideband এটাও বের করা হয়েছে, ব্যান্ডউইথ রিকোয়ার্ড এটাও বের করা হয়েছে। লাস্ট ক্লাসে সর্বশেষ অবস্থাটা কথা বলছি, যেটা আমাদের জুলাইয়ের 4 তারিখে যে ক্লাসটা হয়েছিল সোমবার। তো যাই হোক আমি আরেকবার একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের মডুলেশন ইনডেক্সটা কি মেসেজ এবং কেরিয়ার অ্যাক্টিভিটির রেশিও। স্যার এখানে মেন সাইন 2/500 এটা কি ওটার সাথে গুণাকার নাকি সাইনের ইন্টিগ্রাল মেসেজ ফাইনাল আর্গুমেন্ট হচ্ছে এটা, ফাইনাল আর্গুমেন্ট হচ্ছে এটা। তাহলে স্যার 1000 পাই কি দিতে হবে? 1000 পাই কি দিতে হবে? এটা 1000 পাই এটা তুমি 10^5 কি এটা ফাইনাল আর্গুমেন্ট। তো মডুলেশন ইনডেক্স বের করাটা খুব সহজ, কারণ আমরা জানি যে মডুলেশন ইনডেক্স ইকুয়াল টু মেসেজ অ্যামপ্লিটিউড ওভার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। মডুলেশন ইনডেক্স হচ্ছে মেসেজ এবং ক্যারিয়ার রেশিও। মেসেজ অ্যামপ্লিটিউড 10, ক্যারিয়ার হচ্ছে 50, 10/50 টোটাল পাচ্ছি 10.2 0.2। ঠিক আছে, আচ্ছা এখন আসি সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে নাম্বার 1। আমি যদি মিটার স্কয়ার এখানে কিছু থাকলো তো আরেকবার লিখে দেব। হ্যাঁ, সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা জানি ক্যারিয়ারের সাথে মেসেজ যোগ করি তাহলে কি পাওয়া যাবে? আপার সাইডব্যান্ড। বিয়োগ করলে লোয়ার সাইডব্যান্ড, তাই না? আচ্ছা, ক্যারিয়ারের সাথে আপার সাইডব্যান্ড এফ ইউএস ভি অর্থাৎ আপার সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত হবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যোগ মেসেজ ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার যোগ মেসেজ, এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত? 500 হার্টজ, তাই না? মানে রেডিয়ানে প্রকাশ করলে 1000 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখানে একইভাবে 2/10^5 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। আর হার্টজে প্রকাশ করলে হার্টজ ফ্রিকোয়েন্সিতে লিখতে আমরা লিখতে পারি 500 হার্টজ হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, 10^5 হার্টজ হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমরা ক্যারিয়ার এবং মেসেজ যদি যোগ করি, তাহলে ক্যারিয়ার হচ্ছে 10^5 এবং মেসেজ হচ্ছে 500। আমরা লিখতে পারি এই সংখ্যাটা যে 100500 হার্টজ, এটা হচ্ছে আমাদের আপার সাইডব্যান্ডের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আপার সাইডব্যান্ড কম্পোনেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 100.5 হার্টজ। 1.5 কিলো হার্টজ হচ্ছে আমাদের আপার সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি। সহজ, যা দুটো ফ্রিকোয়েন্সি যোগ করলে আপার সাইডব্যান্ড মেসেজ এবং ক্যারিয়ার যোগ করলে আপার সাইডব্যান্ড পাওয়া যাচ্ছে। লোয়ার সাইডব্যান্ড কিভাবে? বিয়োগ করলে লোয়ার সাইড হচ্ছে ক্যারিয়ার বিয়োগ মেসেজ লোয়ার সাইড। আর এরপর কি নির্ণয় করতে বলছে? সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি বের করবা, অ্যামপ্লিটিউড অফ ইচ সাইডব্যান্ড। প্রত্যেকটা সাইডব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে আমরা এভাবে নির্ণয় করতে পারি। দেখেন এখানে যেটা বলা আছে মেসেজ হচ্ছে একটা সাইন ওয়েভ, ক্যারিয়ারও একটা সাইন ওয়েভ। আমরা প্রত্যেকটা সাইডব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে এই ফর্মুলা দ্বারা নির্ণয় করতে পারি। আপনি যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করে ভেঙে আসেন তাহলে সেক্ষেত্রে আসবে μsc/2। এটা আমরা এটাকে ত্রিকোণমিতি দ্বারা এর আগে প্রমাণ করে আসছি আমাদের কনসেপ্টের শুরুতে, যে প্রতিটা সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে μsc/2। প্রতিটা আপার সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে μsc/2, লোয়ার সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে μsc/2। প্রতিটা সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড হচ্ছে μsc/2। যেখানে নিউ কি মডুলেশন ইনডেক্স, এসি হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, মিউ কি মডুলেশন ইনডেক্স ক্যারিয়ার অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন তাহলে এই ফর্মুলা দ্বারা আমরা সহজেই আমাদের ওই যেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি, এখানে 2 নাম্বার কোশ্চেন, সরি 3 নাম্বার কোশ্চেন জানতে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ইচ সাইডব্যান্ড। প্রতিটা সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড কত হবে এটাকে আমরা μsc/2 দ্বারা নির্ণয় করতে পারি। 0.2 মাল্টিপ্লাই 50/2। 0.2 হচ্ছে মডুলেশন ইনডেক্সের মান, যেটা একটু আগে বের করলাম। 50 হচ্ছে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই 2। আমরা পাচ্ছি যে অ্যামপ্লিটিউড অফ ইচ সাইডব্যান্ড ইকুয়াল টু 5। এখন ব্যান্ডউইডথ, এরপরে যে কোশ্চেনটা আছে সেটা কি? ব্যান্ডউইডথ 4 নাম্বার।
ব্যান্ডউইথ রিকোয়ার্ড। এখন ব্যান্ডউইথ আপনারা জানেন যে ব্যান্ডউইথকে আমরা আপার সাইডের ফ্রিকোয়েন্সি এবং লোয়ার সাইডের ফ্রিকোয়েন্সির যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, আপার সাইড ব্যান্ড থেকে লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি বিয়োগ করলে যে এটা পাবো, মানটা পাবো, সেটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ পুরো একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়। আচ্ছা, অল্টারনেটিভলি আমরা মেসেজ ফ্রিকোয়েন্সি থেকে দ্বিগুণ করলেও ব্যান্ডউইথ পাবো, কারণ আমরা জানি এএম সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে মেসেজের দ্বিগুণ। ঠিক আছে, সো মেসেজ ফ্রিকোয়েন্সি কত? 500 দ্বিগুণ করলে 1000, তাই না? 1000 মানে 1 কিলোহার্টজ হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। আচ্ছা, আমরা অলরেডি এই 4 নম্বর কোশ্চেন পর্যন্ত বের করা হয়েছিল। এখন এটা সংক্ষেপে আমি রিক্যাপ করলাম, কারো প্রশ্ন আছে? 5 নাম্বার কোশ্চেনে টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড অফ 600 ওহম। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের ট্রান্সমিটেড পাওয়ারের ইকুয়েশনটা কি, যে ট্রান্সমিটেড পাওয়ারের ইকুয়েশন বের করতে হবে, ট্রান্সমিটেড পাওয়ারের মান নির্ণয় করতে বলছে। ট্রান্সমিটেড পাওয়ারের ইকুয়েশনটা কি, যে পিসি এরিয়ার পাওয়ার প্লাস 1 প্লাস মিউ স্কয়ার বাই 2, তাই না? এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটেড এম সিগন্যালের পাওয়ার। এখানে দেখেন মিউ এর মান কিন্তু আমরা জানি 0.2, ক্যারিয়ার পাওয়ারের মান কিন্তু জানি। এখন ক্যারিয়ার পাওয়ারের মানটা নির্ণয় করতে হবে। এখন দেখেন যে আমরা পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে পারি। পাওয়ার ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি না, V/R²/R, তাই না? আবার আমরা জানি যে RMS কি, যে RMS হচ্ছে P/√2, তাই না? আমরা অবশ্যই কি লিখতে পারি, যে Vp স্কয়ার ডিভাইডেড বাই 2R, কারণ √2 টা স্কয়ার করে শুধু 2 থাকবে, তাই না? এই √2 স্কয়ার করে শুধু 2 থাকবে গুণন R। এখানে তাহলে আমাদের পিক ক্যারিয়ার সিগন্যালের যে পিক ভ্যালু সেটা কত? প্রশ্ন দেয়া আছে, ক্যারিয়ার সিগন্যালের পিক ভ্যালু কত? 50। এসি এর মান কত? 50। প্রশ্ন দেয়া আছে 50। আচ্ছা, তাহলে 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু R। রেজিস্ট্যান্সের মান প্রশ্ন বলা আছে কত? 600। রেজিস্ট্যান্সের মান প্রশ্ন বলা আছে কত? 600। তো এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার পাওয়ার 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 600। এর 50 কি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড, 600 হচ্ছে রেজিস্ট্যান্সের মান, এবং প্রশ্নে 600 দেয়া আছে, এবং প্রশ্নে এখানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড দেয়া আছে কত? 50। তো এটা হচ্ছে ক্যারিয়ার পাওয়ার অর্থাৎ পিসি। তো আমরা এই পিসি এর মানটা এখানে বসাতে পারি কত? 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 600। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? গুণন 1 প্লাস মিউ স্কয়ার, মিউ এর মান কত? 0.2, 0.2 ডিভাইডেড বাই 2, 0.2 স্কয়ার ডিভাইডেড বাই 2। বুঝা গেছে বিষয়টা? এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? মানে হ্যাঁ, এই যে প্রশ্নে দেয়া আছে যে টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড অফ 600 ওহম, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান 600 ওহম ব্যবহার করতে হবে। তো এখান থেকে যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের টোটাল ট্রান্সমিটেড পাওয়ার। এখানে ওয়াট লিখতে হবে, এখানে ওয়াট। আচ্ছা, আমি আবারও সামারি করি। 3 নম্বর যে অ্যানসারটা, এটা তো পলিটিক্যাল আছে না? হ্যাঁ, 3 নম্বর যে অ্যানসারটা, হ্যাঁ পলিটিক্যাল আছে না? তাই দেখো, এটা আসলে আপনার শুধু অ্যাপ্লিকেশন, তো আপনাদের আসলে সিগন্যাল এটা ভোল্টেজ নেই, কারেন্ট সেটা আসলে উল্লেখ করা নাই। তো এটা আসলে উল্লেখ করা লাগবে না, প্রশ্নে উল্লেখ করা নাই। প্রশ্নে কিন্তু সেটা এই যে সিগন্যালটা দেয়া আছে সেটা ভোল্টেজ নাকি কারেন্ট সেটা কি ম্যাচ করে, তো এটা ম্যাচ করাটা জরুরি। আচ্ছা, এটা রেজাল্ট হবে 2.125 কিলোওয়াট। 2.1 So what sir? So এটা watt কেন আছে? watt না,
পাওয়ার হচ্ছে একটু ভোল্টেজের হ্যাঁ ভোল্টেজ হিসেবে ধরছি না এখানে অ্যামপ্লিটিউড আইদার ভোল্টেজ হ্যাঁ এখানে আমরা ভোল্টেজ হিসেবে ধরছি হ্যাঁ রাইট যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড ভোল্টেজ হিসেবে আমরা প্রকাশ করি ঠিক বলছেন এখানে কারণ কারেন্টের ক্ষেত্রে যে বলতে ভোল্টেজ কারেন্ট স্কয়ার গুণ রেজিস্ট্যান্স ঠিক বলেছেন হ্যাঁ এটা আমরা ভোল্টেজ ধরে অঙ্কটা করেছি কারণ এখানে প্রশ্নে এক্স্যাক্টলি বলা নাই যেটা ভোল্টেজ আর রেজিস্ট্যান্স কারেন্ট আচ্ছা ফাইনালি আরেকটা ক্যালকুলেশন লাগবে সেটা হচ্ছে এফিশিয়েন্সি এফিশিয়েন্সির মান কত যে মিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার এখানে মিউ এর মান হচ্ছে 0.2 তো আমরা এখান থেকে এফিশিয়েন্সি পাচ্ছি 1.96% ঠিক আছে তো আমি অঙ্কটার ক্ষেত্রে চারটা যে ইয়াগুলো দেয়া আছে যেগুলো জানতে চাইছে এগুলোর জন্য আমাদের যেটা আমাদের ইকুয়েশন আমরা অলরেডি ডিরাইভ করছি সেই ডিরাইভ করা ইকুয়েশনগুলো জাস্ট অ্যাপ্লাই করা লাগবে প্রথমে মডুলেশন ইনডেক্স মেসেজ এবং ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের রেশিও এরপর হচ্ছে সাইডব্যান্ড ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য ক্যারিয়ারের সাথে মেসেজ যোগ আপার সাইডব্যান্ড পাওয়ার জন্য এবং ক্যারিয়ার থেকে মেসেজ বিয়োগ করব লোয়ার সাইডব্যান্ড পাওয়ার জন্য এরপর 3 নম্বরে প্রত্যেকটা অ্যামপ্লিটিউড নির্ণয় করতে হবে সাইডব্যান্ডের অ্যামপ্লিটিউড নির্ণয় করার জন্য μsc/2 যেটা আমাদের ইকুয়েশন দেয়া আছে যে মেসেজ হচ্ছে সাইন এবং ক্যারিয়ার একটা সাইন সিগন্যাল দেয়া আছে তো ওখান থেকে আমরা নির্ণয় করতে হবে μsc/2 এর মান হচ্ছে 5 আচ্ছা এরপর ব্যান্ডউইডথ হচ্ছে মেসেজের দ্বিগুণ অথবা আপার সাইডব্যান্ড লোয়ার সাইডব্যান্ডের ফ্রিকোয়েন্সির পার্থক্য এটা হচ্ছে 1 কিলোহার্টজ আর টোটাল ট্রান্সমিটেড পাওয়ার এটা হচ্ছে আমরা জানি যে PC * 1 + b²/2 এখানে PC এর মানটা বের করতে পারি যে 550² / 2 * 600 এখানে 50 হচ্ছে আমাদের ক্যারিয়ার অ্যামপ্লিটিউড এবং r হচ্ছে রেজিস্ট্যান্সের মান এবং মিউ এর মান হচ্ছে 0.2 এখান থেকে পাওয়া যাচ্ছে 2.125 ওয়াট হচ্ছে টোটাল ট্রান্সমিটেড পাওয়ার আর ফাইনালি এফিশিয়েন্সির জন্য আমাদের এই মডুলেশন ইনডেক্স থেকে এফিশিয়েন্সি বের করতে পারি যে মডুলেশন ইনডেক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কয়ার এখান থেকে এফিশিয়েন্সি পাওয়া যাচ্ছে 1.96% তো এটা কি এফিশিয়েন্সির ফর্মুলা হ্যাঁ এফিশিয়েন্সির ফর্মুলা হ্যাঁ এফিশিয়েন্সির ফর্মুলা স্যার এটা সিগন্যাল যদি সাইনে থাকে মেসেজ সিগন্যাল যদি স্যার পজিটিভ করতে সাইন দেন থাকবে তাহলে তো স্যার এই যে মানে এখানে সাইডব্যান্ডের এখানে আপনার 2 sin a sin b ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে আমরা এটাকে 2 cos a cos b ফর্মুলা লিখে আসছি আবার sin a cos b কিন্তু একটা ফর্মুলা আছে তাহলে স্যার মানে সেই ক্ষেত্রে ওই ইকুয়েশন থেকে বের করে আমাদের সাইডব্যান্ডের ডাইমেনশনটা কত এটা ডাইরেক্ট ইকুয়েশন লেখা যায় মানে এখানে দেখেন যে দুটো sin দেয়া আছে না তো sin a sin b ফর্মুলা কি cos a plus b minus cos a minus b তাই না অ্যামপ্লিটিউড তো সেম থাকছে তাই না অ্যামপ্লিটিউড কিন্তু sin a sin b ইকুয়াল টু কত 2 sin a sin b দেখেন যে cos a plus b minus cos a minus cos a cos b ঠিক আছে 2 cos a cos b ইকুয়াল টু কত cos a plus b minus cos a minus b ঠিক আছে আর দেখেন এখানে আমাদের যেটা দেয়া আছে যদি sin a sin b ফর্মুলা অনুযায়ী যদি লিখি তাহলে কি লেখা যায় তাহলে কি লিখতে পারবো আমরা আমাদের cos সরি এখানে প্লাস হবে আর মাইনাস করলে অর্থাৎ cos a minus b থেকে যদি cos a plus b যদি বিয়োগ করি ঠিক আছে তাহলে কি এটা পাওয়া যাবে 2 sin a sin b আমাদের cos a minus b এর ফর্মুলা লিখি cos a minus b কে ভাঙলে কি পাওয়া যাবে
sin a sin b plus মানে আপনার cos a minus b হচ্ছে cos a cos b plus sin a sin b, তাই না? cos a cos b plus sin a sin b আর cos a plus b এর ফর্মুলাটা কি? cos a plus b হচ্ছে equal to cos a cos b minus sin a sin b, তাই তো? এখন বিয়োগ করেন, বিয়োগ করলে আপনার কি এটা আমরা পাচ্ছি যে cos a minus b minus cos a plus b equal to sin a sin b, তাই না? 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b. আমরা পরের অঙ্কটাতে চলে যাই, এটা আমাদের লাস্ট অঙ্ক হবে এই রিলেটেড। আচ্ছা, তো দেখেন যে এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে বলা আছে যে এর মূল্য শূন্যের একটা ইকুয়েশন দেয়া আছে যে 10 cos 2005 plus 4 cos 2205 plus 4 cos 1800 by 18%। আচ্ছা, তো আমাদের এই ইকুয়েশনটা দেয়া আছে, এটা হচ্ছে গিভেন ইকুয়েশন। আচ্ছা, তো এখন এই ইকুয়েশন থেকে আমাদের আসলে কি কি বের করতে হবে? মূল্যশূন্য ইনডেক্সের মান নির্ণয় করতে হবে, এফিশিয়েন্সি বের করতে হবে এবং ট্রান্সমিটেড টাওয়ারের মান বের করতে হবে। এখন আমরা দেখেন একটু কম্পেয়ার করি, এগুলো মুছে দেই। দেখেন আমাদের কি দেয়া আছে, দেয়া আছে যে আর s of t অর্থাৎ m সিগন্যাল, ঠিক আছে? m সিগন্যালের ইকুয়েশনটা দেয়া আছে এরকম যে 10 cos 2000 5 plus 4 cos 3200 by 3 plus 4 cos 1800 by 3 এখন দেখেন যে আমাদের এখানে আমরা কিন্তু m সিগন্যাল ইকুয়েশন একটু আগে লিখে আসলাম, কারণ আমাদের এই চ্যাপ্টারের শুরুতে অর্থাৎ এই কন্টেন্টের শুরুতে কি ছিল যে ac cos 25fc t plus mu ac by 2 cos দেখি ছিল যে fc plus fm into 2 pi into t plus কি ছিল mu ac by 2 cos 2 by fc minus fm, এখানে দেখেন যে আমি একটু উপরে নিচে কম্পোনেন্টগুলোকে একটু বোঝানোর স্বার্থে লিখছি যাতে আপনার মিলানো যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কেরিয়ার, এটা হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। দেখেন যে আমি আমার এই ডান পাশে দেখাই, এটা হচ্ছে আমাদের কেরিয়ার, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, তিনটা অংশ আছে, কেরিয়ার, আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। এখন গিভেন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখেন যে আমরা লিখতে পারি যে আমাদের এসি এর ভ্যালু কত, এসি হচ্ছে 10, তাই না? আর মিউ এসি বাই 2 ইকুয়াল টু কত? 4। আচ্ছা, এখন দেখেন যে এটা আসলে আমরা কিভাবে উপরে ইকুয়েশনে এটাকে কেন কেরিয়ার নিলাম, এটাকে কেন আপার, এটাকে কেন লোয়ার সাইডে নিলাম, এটা সহজে আমরা বুঝতে পারি। আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু থেকে আমরা জানি আপার সাইডের
ক্যারিয়ার থেকে বেশি হবে এবং লোয়ার সাইড বেন্ড ক্যারিয়ার থেকে কম হবে। তো দেখেন 2000 এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে 2200 এবং 2000 এর চেয়ে কম হচ্ছে 1800। তো সহজে আসলে ফ্রিকোয়েন্সি গুলো দেখে নির্ণয় করতে পারি যে কোনটা ক্যারিয়ার হবে। এটা হবে অবশ্যই ক্যারিয়ার, কারণ ক্যারিয়ারের যে বেশি কম্পোনেন্ট সেটা হবে আপার, ক্যারিয়ারের যে কম আছে সেটা হবে লোয়ার সাইড বেন্ড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির মান দেখে আমরা কিন্তু বিষয়টা নির্ণয় করতে পারি, তাই না? বুঝতে গেছে? আচ্ছা, তার মানে আপার সাইড বেন্ড অবশ্যই ক্যারিয়ার থেকে বেশি ফ্রিকোয়েন্সি, লোয়ার সাইড বেন্ড অবশ্যই ক্যারিয়ার থেকে কম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো আমরা এইভাবে বিষয়টা নির্ণয় করতে পারি কোনটা আপার সাইড বেন্ড, কোনটা লোয়ার সাইড বেন্ড, কোনটা ক্যারিয়ার কম্পোনেন্ট, এবং তুলনা করে আমরা লিখতে পারি যে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড হচ্ছে 10, মিউ ইজ বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4। এখন দেখেন যে আমাদের এখানে প্রশ্নে কি বলছে, যে প্রশ্নে বলছে যে মডুলেশন ইনডেক্স নির্ণয় করতে, তাই না? প্রশ্নে কি বলছে? মডুলেশন ইনডেক্স নির্ণয় করতে, এবং মডুলেশন ইনডেক্সের মান আমরা সহজেই মিউ ইজ বাই 2 থেকে নির্ণয় করতে পারি। কিভাবে? যে এখান থেকে মিউ এর মান কি আসবে, যে মিউ এর মান আসবে 4 গুণন 2 অর্থাৎ 8 ডিভাইডেড বাই এসি, এবং এসি এর মান দেয়া আছে 10 অর্থাৎ মিউ এর মান আসবে কত? 0.8। ঠিক আছে, মিউ এর মান কেন 0.8 বুঝে গেছে তো? অর্থাৎ মডুলেশন ইনডেক্সের মান 0.8। আচ্ছা, পরের দুটো যেসব যেই ক্যালকুলেশন করতে বলা আছে এগুলো আসলে সহজ, এই দুটো কিন্তু খুবই সহজ। দেখেন মডুলেশন ইনডেক্সের মান জানলে এফিশিয়েন্সিও বের করা যায়, ট্রান্সমিটেড পাওয়ারও বের করা যায়। ঠিক আছে, দেখেন যে এফিশিয়েন্সি বের করার জন্য কি দরকার? মডুলেশন ইনডেক্সের মানই যথেষ্ট, কারণ মিউ স্কয়ার বাই 2 প্লাস মিউ স্কয়ার, মিউ এর মান 0.8 বসিয়ে দিলে আমরা পাচ্ছি এফিশিয়েন্সি 24.24%, এবং ট্রান্সমিটেড পাওয়ার আগের মতো এখানে আমাদের ক্যারিয়ার পাওয়ার গুণন 1 প্লাস মিউ স্কয়ার বাই 2। হ্যাঁ, তো এখানে আমাদের 1 প্লাস মিউ স্কয়ার বাই 2 আর এখানে ডিসি। আর আগের মতো আমরা জানি যে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 2r, ক্যারিয়ার অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 2r। এখানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড কত? 10 আর r এর মান কত? 1। তো এখানে r এর মান বলা আছে কত? 1। প্রশ্নে এই যে দেখেন প্রশ্ন বলা আছে পাওয়ার ডেলিভার্ড টু দ্য লোড অফ 1 ওহম, অর্থাৎ প্রশ্নে আমাদের রেজিস্ট্যান্সের মান বলা আছে 1 ওহম। তো আমরা এখান থেকে ক্যারিয়ার পাওয়ার নির্ণয় করার জন্য এখানে রেজিস্ট্যান্সের মান 1 ওহম লিখব। তো আমরা এইভাবে আমাদের ট্রান্সমিটেড পাওয়ারের মান পাচ্ছি 66 ওয়াট। তো কোন প্রশ্ন আছে কারো? তো আমি একটু সামারি করি, এই বিষয়টা খুবই সহজ। নাম্বার 1 হচ্ছে কম্পেয়ার করা লাগবে দুটো ইকুয়েশন, এটা হচ্ছে দেয়া আছে আর এটা হচ্ছে আমাদের এম সিগন্যাল ইকুয়েশন, দুটাকে কম্পেয়ার করতে হবে। ফার্স্টে কম্পেয়ার করলে আমরা ক্যারিয়ার অ্যামপ্লিটিউড পাচ্ছি 10 এবং আমরা পাচ্ছি মিউ এসি বাই 2 এর মান হচ্ছে 4। ঠিক আছে, এই যে মিউ এসি বাই 2 এটা পাচ্ছি কত? 4, 4। আচ্ছা, আর এখান থেকে মিউ এর মানটা নির্ণয় করতে পারবো যে কিভাবে, যে মিউ এর মানটা হচ্ছে 0.8 পাওয়া যাচ্ছে 8 বাই এসি, এসি এর মান হচ্ছে 10, মিউ এর মান পাচ্ছি 0.8। এখন মিউ এর মান পাওয়া গেলে আমরা আসলে এফিশিয়েন্সি এবং ট্রান্সমিটেড পাওয়ারটা সহজেই ক্যালকুলেট করতে পারি। কি কারণে? এফিশিয়েন্সির সাথে মডুলেশন ইনডেক্স রিলেটেড এবং ট্রান্সমিটেড পাওয়ারের সাথেও মডুলেশন ইনডেক্স রিলেটেড। এবং এখানে ক্যারিয়ার পাওয়ার নির্ণয় করার জন্য আমরা অ্যামপ্লিটিউড স্কয়ার ডিভাইডেড বাই 2r এই ফর্মুলাটা ব্যবহার করতেছি, যেখানে আমাদের ক্যারিয়ার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 এবং রেজিস্ট্যান্সের মান প্রশ্ন বলা আছে 1। আচ্ছা, তো কোন প্রশ্ন আছে? আমাদের আসলে এম এর ম্যাথ আসলে কমপ্লিট, এম এর ম্যাথ কমপ্লিট। তো আমরা আসলে আমাদের যে নেক্সট টার্গেট অর্থাৎ এফ এর এবং টিএম সেখানে চলে যাব। নেক্সট ডেস্টিনেশন এম সিগন্যাল এবং এফ এম সিগন্যাল এবং টিএম সিগন্যাল বোঝা। আচ্ছা, তো এখন দেখেন যে আমরা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে পড়াশোনা
হচ্ছে আপনাদের এই স্লাইডটা কিন্তু গুগল ক্লাসরুমে আমি সকালবেলায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন যে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে পড়ানো হচ্ছে, এখন হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। অর্থাৎ অ্যাঙ্গেল মডুলেশনকে আবার ফেজ মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। এখন দেখেন যে এই অ্যাঙ্গেল মডুলেশন এবং অ্যামপ্লিটিউড মডুলেশন দুটোই হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিক। অর্থাৎ অ্যানালগ মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য যে মডুলেশন টেকনিক, এটা হচ্ছে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। আচ্ছা, এখন অ্যামপ্লিটিউড মডুলেশন নামের মধ্যে আমরা আসলে বুঝতে পারি যে অ্যামপ্লিটিউড মডুলেশন হবে। কার অ্যামপ্লিটিউড? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড মডুলেশন হবে। অর্থাৎ ক্যারিয়ার অ্যামপ্লিটিউডের সাথে মেসেজের অ্যামপ্লিটিউডের সম্পর্ক থাকবে, এই জন্য ওটার নাম কি? অ্যামপ্লিটিউড মডুলেশন, তাই না? আর এখন এটার নাম কি? অ্যাঙ্গেল মডুলেশন। তার মানে মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল পরিবর্তন হবে কার সাথে? মেসেজ সিগন্যালের সাথে। আচ্ছা, এখন দেখেন যে আমরা কি যে মডুলেশন পড়ার সময়, অ্যামপ্লিটিউড মডুলেশন পড়ার সময় সহজেই স্পেকট্রাম আঁকতে পারছি, তাই না? স্পেকট্রাম আঁকা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ইজি, ওটা চিন্তা করাটা ইজি। কিন্তু অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আসলে এভাবে আমরা হাতে হাতে স্পেকট্রাম আঁকবো না, ড্র করবো না, কারণ বিষয়টা আসলে মেসেজ সিগন্যালের সাথে ওইভাবে সহজভাবে সম্পর্কিত না। আমরা যেভাবে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে খুব সহজেই চিন্তা করতে পারছি বা হাতে হাতে ড্র করতে পারছি, তো এতটা সহজভাবে রিলেটেড না। তো যার কারণে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আমরা স্পেকট্রাম রিলেটেড, ওই স্পেকট্রামের চিত্র আঁকা রিলেটেড কোনো কাজ করব না। আচ্ছা, এখন দেখেন যে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইডথ আসলে ইনক্রিজ করে, মানে বাড়ে। অর্থাৎ আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইডথ রিকোয়ারমেন্ট কত ছিল? সর্বোচ্চ ছিল কত? 2 FM, তাই না? অর্থাৎ মেসেজের ব্যান্ডউইডথের দ্বিগুণ ব্যান্ডউইডথ হচ্ছে AM সিগন্যালের ব্যান্ডউইডথ, তাই না? অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইডথ মেসেজের ব্যান্ডউইডথের দ্বিগুণ। আচ্ছা, আর কি অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইডথটা বেশি। আমাদের AM এর ক্ষেত্রে ব্যান্ডউইডথ কত? যে AM এর ক্ষেত্রে ব্যান্ডউইডথ হচ্ছে 2 FM, তাই না? মেসেজের দ্বিগুণ। আর অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে মানে FM কিংবা PM সিগন্যালের ক্ষেত্রে এই সম্পর্কটা হচ্ছে 2 বিটা প্লাস 1 FM। এই বিটার মানে কি সেটা আমরা অঙ্ক করার সময় দেখব, ঠিক আছে? 2 বিটা প্লাস 1 FM। তাই অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইডথ হচ্ছে 2 বিটা প্লাস 1 FM। দেখেন দ্বিগুণের চেয়ে বেশি, দ্বিগুণের চেয়ে বেশি কিন্তু। আচ্ছা, তার মানে বললাম যে আমাদের অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশনের তুলনায় ব্যান্ডউইডথের মান কি? বেশি লাগবে। আর এই ব্যান্ডউইডথ বেশি লাগার বিষয়টা আসলে আমরা কম্পেনসেট করতে পারি কিভাবে? মানে দেখেন যে ব্যান্ডউইডথ বেশি লাগছে, তাই না? ব্যান্ডউইডথ বেশি লাগছে, কিন্তু এই ব্যান্ডউইডথ বেশি লাগাটা আসলে আমাদের কাজে লাগবে। কি কারণে? কারণ হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন আসলে অ্যামপ্লিটিউড মডুলেশনের তুলনায় ভালো কাজ করে নয়েজ এবং ইন্টারফারেন্সের মোকাবেলায়। অর্থাৎ নয়েজ এবং ইন্টারফারেন্স অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটাকে যতটা ক্ষতি করতে পারে, বা নয়েজ এবং ইন্টারফারেন্সের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড মডুলেশন যা কাজ করে তার চেয়ে বেটার পারফরম্যান্স করে হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। অর্থাৎ অ্যাঙ্গেল মডুলেশনের ব্যান্ডউইডথ ইনক্রিজ করলেও অ্যাঙ্গেল মডুলেশন অ্যামপ্লিটিউড মডুলেশনের তুলনায় নয়েজ এবং ইন্টারফারেন্সের ক্ষেত্রে মোকাবিলায় ভালো কাজ করে। আচ্ছা, তো আমরা আসলে অ্যাঙ্গেল মডুলেশনের একটা বেসিক পরিচয় জানলাম যে অ্যাঙ্গেল মডুলেশন আসলে কি। এখন বিষয়টাকে আসলে ম্যাথমেটিক্যালি প্রকাশ করি, ঠিক আছে? সেটা কি বেশি ভালো কাজ করে কি ব্যান্ডউইডথ বাড়ার কারণে? না, ভালো কাজ করতেছে। দেখেন অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড কিন্তু সেনসিটিভ, কারণ এই অ্যামপ্লিটিউড নয়েজ এসে অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করে দিল, ইন্টারফারেন্সের কারণে অ্যামপ্লিটিউড পরিবর্তন হয়ে গেল। কারণ আমাদের অ্যামপ্লিটিউডের মধ্যে আমাদের তথ্যটা সংরক্ষিত, তাই না? এখন ফ্রিকোয়েন্সি ফেজ মডুলেশনের ক্ষেত্রে কিন্তু বা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। এই জন্য আপনার এই ক্ষেত্রে রিলেশনটা আসলে ফ্রিকোয়েন্সিতে সম্পর্কিত, অ্যামপ্লিটিউডের না। আচ্ছা, তো দেখেন যে আপনাদের দেখেন যে এখানে অ্যাঙ্গেল মডুলেশনের ইকুয়েশন দেয়া আছে। এটা হচ্ছে আমাদের মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল ইকুয়েশন। আপনি দেখতে পান ইকুয়েশনটা ছোট বেশি যে বোর্ডে তাহলে লিখি।
যে দেখেন যে অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল, অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল xc of t equal to, এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল লিখতেছে, বুঝছেন? মডুলেটেড সিগন্যাল কি, মডুলেশনের পর যে সিগন্যাল পাওয়া যায় সেটা মডুলেটেড সিগন্যাল, Model carrier. মডুলেটেড ক্যারিয়ার বা মডুলেটেড সিগন্যাল। cos omega c t plus phi of t, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল এবং এখানে এটা কি a হচ্ছে অ্যামপ্লিটিউড, মডুলেটেড ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কি এটা কনস্ট্যান্ট, তাই না? এই মানটা কনস্ট্যান্ট, ওমেগা c ও কি, ওমেগা c কনস্ট্যান্ট, তাই না? ওমেগা c কনস্ট্যান্ট, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কনস্ট্যান্ট। পরিবর্তনশীল আসলে কি, phi of theta হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীলটা এইভাবে যে ফাংশন অফ অর্থাৎ এই হায়ারকি হচ্ছে ম্যাক্স সিগন্যালের সাথে সম্পর্কিত একটা ফাংশন, এই সম্পর্কটা কিভাবে সেটা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখেন যে আমরা কি জানলাম যে এটা হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার সিগন্যাল এবং এখানে আমাদের a হচ্ছে কনস্ট্যান্ট, ওমেগা c ও কনস্ট্যান্ট, phi of t টা পরিবর্তনশীল, পরিবর্তনটা কার সাথে সম্পর্কিত, ম্যাসেজ সিগন্যালের সাথে সম্পর্কিত। আচ্ছা এখন দেখেন যে আমাদের মডুলেশনের ক্ষেত্রে অবশ্যই কি মডুলেটেড ক্যারিয়ারের কোন একটা টার্ম আসলে মেসেজের সাথে রিলেশন থাকতে হবে, তাই না? সম্পর্ক থাকতে হবে, সম্পর্কটা এখানে কার সাথে, phi of t এর সাথে। আচ্ছা এখন আমরা এর পরবর্তী স্লাইডে যাব এবং 5t এর সাথে কিভাবে আসলে সম্পর্কটা আছে সেটা আসলে দেখব। আমি কি জানলাম যে 5t এর সাথে সম্পর্ক আছে কার, মেসেজ সিগন্যাল। এখন আমরা অ্যাঙ্গেল মডুলেশনকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ফেজ মডুলেশন আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। হ্যাঁ এটা ফেজ। এখন ফেজ মডুলেশনের ক্ষেত্রে এই 5t কিভাবে রিলেটেড মেসেজের সাথে সেটা দেখি। ফেজ মডুলেশনের ক্ষেত্রে 5t হচ্ছে মেসেজের সাথে প্রপোর্শনাল, 5t ফেজ মডুলেশনের ক্ষেত্রে মেসেজের সাথে প্রপোর্শনাল। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে সম্পর্কটা কেমন, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে d phi by dt is proportional to m of t। যারা ওপাশে বসছেন তারা আসলে আমি লিখলে দেখতে পান না, তাই না? আমি এই ডান পাশ থেকে বলছি যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে phi of t proportional to message signal m of t এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে d phi by dt অর্থাৎ phi of t এর ডেরিভেটিভ সেটা মেসেজের সাথে প্রপোর্শনাল। আচ্ছা তো তার মানে কি দেখেন অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের ক্ষেত্রে একটা টার্ম থাকবে যেটা কিনা মেসেজের সাথে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা এখানে হচ্ছে phi of t এর সাথে সম্পর্ক আছে এবং সম্পর্কটা হচ্ছে ফেজ মডুলেশনের ক্ষেত্রে phi of t মেসেজের সাথে প্রপোর্শনাল এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে d phi by dt হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে? phi of t টা মূলত কি, এটা হচ্ছে মডুলেটেড ক্যারিয়ারের ফেজ অ্যাঙ্গেল। দেখেন যে এখানে কি a cos omega c t plus phi of t, এটা হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের ফেজ অ্যাঙ্গেল। এটা মূলত অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল, হ্যাঁ মডুলেটেড ফেজ অ্যাঙ্গেল, ফেজ। দেখেন যে এটা হচ্ছে কজ আর আর্গুমেন্ট না থিটা, এটা কি থিটা,
ওমেগা সিটি প্লাস ফাই অফ টি, ফাই অফ টি হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা এখন দেখেন যে আমরা তাহলে এই প্রপোর্শনালি সাইনটাকে যদি তুলে দেই তাহলে কি লিখতে পারি, ফাই অফ টি কেপি এবং সেটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে তাই না। আচ্ছা একইভাবে আমাদের এটমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে d বাই dt ইজ ইকুয়াল টু এক্ষেত্রে লিখব kf এটা হচ্ছে লিখতে যে phi of t equal to kp m of t আর এক্ষেত্রে লিখতে যে d বাই dt ইজ ইকুয়াল টু kf m of t মানে একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট বসালাম। মডুলেটেড শব্দটা মার্কিটা যে চিহ্নটা মডুলেশনের পরে পাওয়া যায়। তাহলে স্যার এখানে মেসেজ এর কি শুধুমাত্র ফেসটা ফেসটা যাচ্ছে মানে মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের ফেজ কথাটা বুঝেন, যে মডুলেটেড ক্যারিয়ারের ফেজ অ্যাঙ্গেল মেসেজের সাথে পরিবর্তন হবে। এই যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফাই অফ টি ইকুয়াল টু কেপি এম অফ টি এখন দেখেন যে তাহলে কি আমরা লিখতে পারি যে pm সিগন্যালের ইকুয়েশন কি লিখতে পারি যে x_pm অর্থাৎ pm সিগন্যাল অর্থাৎ ফেজ মডুলেশনের সিগন্যাল লিখতে পারি এই যে ফাই অফ টি কে রিপ্লেস করব, ঠিক আছে, ফাই অফ টি কে এখানে রিপ্লেস করব যে ওমেগা সিটি প্লাস ফাই অফ টি এর পরিবর্তে কি লিখতে পারি কেপি এম অফ টি, তাই না। দেখেন যে ফাই অফ টি কে রিপ্লেস করলাম মেসেজ দ্বারা রিপ্লেস করে লিখতে পারি কেপি এম অফ টি, কারণ ফেজ মডুলেশনের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফাই অফ টি ইজ ইকুয়াল টু কেপি এম অফ টি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল এবং মডুলেটেড সিগন্যাল এবং বোঝা যাচ্ছে যে কিভাবে মেসেজের সাথে রিলেটেড মডুলেটেড সিগন্যালের ফেজ অ্যাঙ্গেল মেসেজের সাথে পরিবর্তন হবে। রাইট সাইডে যারা আছে তারা বুঝতে পারছেন কি যে এটা মডুলেটেড সিগন্যালের ফেজ অ্যাঙ্গেল মেসেজের সাথে পরিবর্তনশীল। আচ্ছা এটা হচ্ছে ফেজ মডুলেশনের ক্ষেত্রে। আচ্ছা এখন দেখেন যে আমরা এটাকে কেন ফেজ মডুলেশন নাম দিলাম, এটাকে কেন ফ্রিকোয়েন্সি মডুলেশন নাম দিলাম, ঠিক আছে। এই ফাই অফ টি এই টার্মটার নাম হচ্ছে ফেজ ডিভাইয়েশন। এটা হচ্ছে যেহেতু টাইমের সাথে ডিপেন্ডেন্ট তার জন্য এটা হচ্ছে ফেজ ডিভাইয়েশন বা এটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফেজ ডিভাইয়েশন বলতে পারি, যেহেতু উইথ রেসপেক্ট টু টাইম ইনস্ট্যান্টেনিয়াস। রাইট সাইডে যারা আছে তারা দেখতে পাচ্ছেন মাত্র ইনস্ট্যান্টেনিয়াস ফেজ ডিভাইয়েশন ফাই অফ টি মানে ফেজের পরিবর্তন। ফেজ ডিভাইয়েশন কি ফেজের পরিবর্তন বোঝাচ্ছে। আচ্ছা d phi by dt নামটা কি, d phi by dt এই টার্মের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভাইডার। সঠিক বলছে, যেহেতু ফ্রিকোয়েন্সি ডিভাইডার d phi by dt হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এর জন্য আপনার এই দেখেন যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফেজ ডিভাইয়েশন মেসেজের সাথে রিলেটেড, যার কারণে নাম হচ্ছে ফেজ মডুলেশন, এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিভাইয়েশন হচ্ছে মেসেজের সাথে সম্পর্কিত, যার কারণে নাম হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মডুলেশন। বুঝতে পারছেন? ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফেজ ডিভাইয়েশন মেসেজের সাথে রিলেটেড সম্পর্কিত, এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিভাইয়েশন মেসেজ সিগন্যালের সাথে সম্পর্কিত। এই জন্য এটা নাম দেওয়া হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা হচ্ছে ফেজ মডুলেশন।
এই টার্মগুলো তো আপনাদের মাথায় রাখতে হবে যে এটা ফেজ ডিফারেশন, যে এটা ফেজ ডিফারেশন, এই টার্মটা আপনাদের খেয়াল রাখবেন, কারণ এটা এই টার্মগুলো আপনাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। মানে আপনাদেরকে যা যা পড়াচ্ছি এখন সবই আসলে ম্যাথ করার জন্য আসলে ব্যাকগ্রাউন্ড রেডি করা হচ্ছে। মানে এই ডেরিভেশনগুলো লাগবে না, কিন্তু ডেরিভেশনের সবকিছুই এক্সপ্রেশনগুলো ম্যাথ করার জন্য দরকার পড়বে। আচ্ছা, এখন দেখেন যে আমরা এখন দেখেন যে আমরা d5/dt কিভাবে লিখতে পারি, যে d5/dt মানে phi এর টাইম ডেরিভেটিভ হচ্ছে kf এবং t, তাহলে অল্টারনেটিভলি লিখতে পারি যে phi of t কে যদি প্রকাশ করতে চাই তাহলে প্রকাশ করতে পারি কিভাবে, তাই না? যে phi of t is equal to kf integration of the message signal, মেসেজের ইন্টিগ্রেশন দ্বারা প্রকাশ করতে পারি না phi of t কে। আর এখানে আমরা মেসেজ ইন্টিগ্রেশনের ভেরিয়েবল আকারে ধরেন যে আমরা t রাখলাম, আর -ইনফিনিটি ইন্ডিকেট করছে ইনিশিয়াল কন্ডিশন, -ইনফিনিটি ইনিশিয়াল কন্ডিশন ইন্ডিকেট করছে, আর কি হচ্ছে যে কোনো টাইম t। আচ্ছা, মানে phi of t কে এভাবে আমরা প্রকাশ করতে পারি যে phi of t is equal to kf integration of the message signal। যেহেতু phi of t কে ডিফারেন্সিয়েট করলে মেসেজ পাচ্ছি, তাহলে মেসেজ কি ইন্টিগ্রেট করলে phi of t পাওয়া যাবে। আচ্ছা, তার মানে আমরা fm সিগন্যালের ইকুয়েশন কি লিখতে পারি, যে fm সিগন্যালের ইকুয়েশন লিখতে পারি কি, যে x fm is equal to a cos omega ct plus kf integration of the message signal। integration of the message signal। ওকে, তো এটা হচ্ছে আমাদের, দেখেন যে আমরা দুটো সম্পর্কই নির্ণয় করলাম, যে পিএম এর ক্ষেত্রে কিভাবে মেসেজ সম্পর্কিত মডুলেটেড সিগন্যালের সাথে এবং এফএম এর ক্ষেত্রে কিভাবে রিলেটেড তাও বের করছি। বুঝতে পারছেন সেটা? দেখেন যে আমাদের শুরুতে আসলে আমাদের চিন্তা ছিল যে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আসলে মডুলেশনটা কিভাবে হচ্ছে, তো মডুলেশনটা কিভাবে মেসেজের সাথে রিলেটেড, যে পিএম এর সাথে সম্পর্কটা হচ্ছে যে আমাদের মডুলেটেড সিগন্যালের ফেজ মেসেজ সিগন্যালের সাথে সম্পর্ক রেখেছি কেপি এম অফ টি, এবং এফএম এর ক্ষেত্রে মডুলেটেড সিগন্যালের ফেজ অর্থাৎ phi অফ টি মেসেজের সাথে সম্পর্কিত কিভাবে, যে kf গুণন ইন্টিগ্রেশন অফ দা মেসেজ সিগন্যালের ইন্টিগ্রেশনের সাথে রিলেটেড। এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই এই দুটো ইকুয়েশন? আচ্ছা, তো আমাদের আসলে এই দুটো ইকুয়েশন পিএম এবং এফএম এর ধরে যে ম্যাথ করার জন্য লাগবে, ঠিক আছে? মানে কম্পেয়ার করে ম্যাথ করার জন্য। আচ্ছা, এখন আমরা চলে আসি যে আমরা তো বিষয়গুলো ইকুয়েশন আকারে দেখলাম, এখন চিত্রের সাহায্যে দেখে কেমন দেখায় সেটা একটু দেখি, ঠিক আছে? এখন দেখেন যে একটা টার্ম খেয়াল করি, এগুলো মুছে দিই। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, তারপর ছেড়ে দিই, কারণ এখন বাজে 11:11 আর 5 মিনিট কথা বলতে। আচ্ছা, দেখেন যে আমি এই ইকুয়েশন কি আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছেন? জি স্যার, আচ্ছা আচ্ছা, তো যদি এটা বুঝে দেই, এখন দেখেন যে আমি একটা টার্ম লিখি, দেখেন যে এটা কি মডুলেটেড ক্যারিয়ারের আর্গুমেন্ট, তাই না? থিটা। এখন এই জায়গায় আমি থিটা আকারে প্রকাশ করি যে আমাদের মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের থিটা অর্থাৎ আর্গুমেন্ট, ঠিক আছে? মানে cos এর আর্গুমেন্ট কি ওমেগা সিটি প্লাস phi অফ টি, cos এর আর্গুমেন্ট কি ওমেগা সিটি প্লাস phi অফ টি, এটাকে থিটা হিসেবে যদি ধরে নিই, এই থিটা যে ওমেগা সিটি প্লাস হচ্ছে প্লাস phi অফ টি। এখন এই থিটাকে আমরা, থিটা হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গেল মানে আর্গুমেন্ট, হ্যাঁ? এটাকে যদি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে পাবো ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি।
অথবা রেডিয়ান ফ্রিকোয়েন্সিও বলতে পারি ব্র্যাকেটে। মানে ইনস্ট্যান্টিনিয়াস শব্দটা মানে কি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, হ্যাঁ সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ইনস্ট্যান্টিনিয়াস শব্দ থাকে, এটাকে ওমেগা আই নাম দিলাম। ওমেগা ফ্রিকোয়েন্সি বোঝায় এবং আই দ্বারা বোঝাচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। এবং শব্দটা কেন, যে শব্দটা হচ্ছে সময়ের সাপেক্ষে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা আসলে পরিবর্তন হচ্ছে। এবং এটা হচ্ছে এখন তার অ্যাঙ্গেলকে মানে থিটাকে যদি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি ওমেগা পাওয়া যায়, তাই না? ওমেগা মানে কি, ওমেগা হচ্ছে থিটা বাই ডি থিটা বাই ডিটি হচ্ছে মানে ওমেগা, তাই না? জানেন তো এটা ওমেগার বেসিক সম্পর্কটা থিটার সাথে ওমেগা পাওয়া যাবে যদি থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি। এখন থিটাকে যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডি থিটা ওভার ডিটি, তাহলে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে ওমেগা আই। এখন তাহলে এটার মান কত হবে, ওমেগা সি টিকে যদি ডিফারেন্সিয়েট যদি করা হয় ওমেগা সি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর আই অফ টিকে ডিফারেন্সিয়েট করে ডি ফাই বাই ডিটি। আচ্ছা ওমেগা সি প্লাস ডি ফাই বাই ডিটি। আবার বলি বিষয়টা যে এটা হচ্ছে কজের আর্গুমেন্ট এবং কজের আর্গুমেন্টকে আমরা থিটা আকারে প্রকাশ করলাম যে ওমেগা সি টি প্লাস ফাই অফ টি। এবং আমরা জানি যে ওমেগার সাথে থিটার সম্পর্ক কি, যে ওমেগা ইকুয়াল থিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এরপর আমরা এখানে ওমেগা আই লিখতেছি, আই কে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সির সিম্বল এবং এখানে সাবস্ক্রিপ্ট আই দ্বারা প্রকাশ করা হচ্ছে যে এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, মানে এটার সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। এখানে থিটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ওমেগা সি টিকে ডিফারেন্সিয়েট করলে থাকবে শুধু ওমেগা সি, আর 5 টিকে ডিফারেন্সিয়েট করলে থাকবে কি d5 বাই dt। এখন দেখেন ওমেগা i এর সিগনিফিকেন্সটা আসলে কি, ঠিক আছে? এখন pm এর ক্ষেত্রে আমরা ওমেগা i কিভাবে লিখতে পারি, যে pm এর ক্ষেত্রে আগে fm টা লিখি, এর কারণ আছে আগে fm টা লিখি যে ওমেগা i ইকুয়াল টু ওমেগা c প্লাস, এখন দেখেন যে fm এর ক্ষেত্রে ওমেগা i d5 বাই dt মানে কি আমরা লিখতে পারি তবে দেখেন সম্পর্কটা খেয়াল করে দেখেন যে ওমেগা আই ওমেগা আই ইকুয়াল টু হচ্ছে ওমেগা সি প্লাস কে এফ এম অফ টি। d5 বাই dt এর পরিবর্তে আমরা এক্সপ্রেশন এর জন্য এটা বসিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন যে তাহলে এখন আপনারা তো সরল এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল পাইলে বুঝে মানে এটা ফ্রিকোয়েন্সি fm এর ক্ষেত্রে ওমেগা i এর ইকুয়েশন, fm এর জন্য ওমেগা i এর মান কত হবে, ওমেগা c প্লাস k এম অফ টি। আচ্ছা ওমেগা i কি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, তাই না? এখন দেখেন যে এটা সিগনিফিকেন্স আসলে মানে এটা আসলে কি বোঝাচ্ছে আমাদের জন্য ওমেগা i, ঠিক আছে? এখন দেখেন যে আপনারা তো সরল রেখার ইকুয়েশন জানেন, তাই না? সরল রেখা মানে কি, যে y mx c, মানে m হচ্ছে স্লোপ, c হচ্ছে কনস্ট্যান্ট, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? আচ্ছা এখন দেখেন যে এই ওমেগা i ও একটা এরকম সরল রেখার সমীকরণ তৈরি করে, দেখেন ওমেগা i ওমেগা c k এরকম এটা একটা সরল রেখার সমীকরণ তৈরি করে। কি হবে ওমেগা c কি কনস্ট্যান্ট আর kf টা কি kf টা হচ্ছে কনস্ট্যান্ট, যেভাবে কনস্ট্যান্ট স্লোপ বেসিক্যালি, আর m অফ t টা হচ্ছে ভেরিয়েবল, m অফ t হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না? মানে ওমেগা i বাড়বে কখন, যখন m অফ t বাড়বে, তাই না? জি স্যার। আর m অফ t কমে গেলে ওমেগা i ও কমে যাবে। আর ওমেগা i কি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। এখন দেখেন যে আমরা কি জানলাম ওমেগা i বাড়বে যখন মেসেজ বাড়বে, তাই না? জি স্যার। দেখেন যে মেসেজ সিগন্যালের চিত্র, মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছে, তাই না? এখন আমরা এফএম সিগন্যালের ক্ষেত্রে দেখলাম যে ওমেগা i মেসেজ সিগন্যালের সাথে লিনিয়ারলি রিলেটেড, মেসেজের সাথে ওমেগা i লিনিয়ারলি সম্পর্কিত। এখন লিনিয়ারলি সম্পর্কিত হওয়ার মানে কি, যে মেসেজের যেখানে মান বাড়বে ওমেগা i ও বাড়বে, মেসেজের মান কমলে ওমেগা i ও কমে যাবে।
দেখেন যে যেখানে আমাদের অ্যামপ্লিটিউড বেশি মেসেজের সেখানে এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে? আর যেখানে আমাদের এফএম মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কম সেখানে এফএম সিগন্যালেরও ফ্রিকোয়েন্সি কম। অ্যামপ্লিটিউড কমতেছে তো এখানে ওমেগা আই কমে যাচ্ছে, অর্থাৎ ওমেগা আই কি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, মানে এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইনস্ট্যান্টেনিয়াসলি কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ওমেগা আই। ওমেগা আই কি ইনফরমেশন দেয় যে এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি সময়ের সাপেক্ষে কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের ওমেগা আই। তো দেখেন যে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তনের কার সাথে সম্পর্কিত, মেসেজের সাথে সম্পর্কিত। মানে মেসেজের অ্যামপ্লিটিউড যদি বাড়ে ওমেগা আইও বাড়বে, কমে গেলে ওমেগা আইও কমে যাবে। যেমনটা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে যেখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি সেখানে ওমেগা আই অর্থাৎ এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, এবং যেখানে আমাদের মেসেজের অ্যামপ্লিটিউড কমে গেছে সেখানে ফ্রিকোয়েন্সিও কমে যাচ্ছে, ঠিক আছে? মানে সময়ের সাথে সাথে এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জটা আমরা ওমেগা আই দ্বারা প্রকাশ করতে পারি, যে ওমেগা আই ইকুয়াল টু ওমেগা সি প্লাস কে এফ এম ভি। আচ্ছা, তো এই পর্যন্ত থাকুক, আপনাদের বাকি অংশটুকু পরের ক্লাসে যাবো। ওকে।